ওয়েলকাম ব্যাক টু এর ফেভারিট এডুকেশনাল ইউটিউব চ্যানেল পরীক্ষা প্রস্তুতি। তোমরা অনেকেই খবর পেয়ে গেছো যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল এবং এসআই সাব ইন্সপেক্টরের কিন্তু ভ্যাকান্সির অ্যাপ্রুভাল হয়ে গেছে। দেখো, এটা অফিসিয়াল নোটিফিকেশন যে প্রপোজাল ফর ফিলিং আপ 9288 কনস্টেবল, তার মধ্যে লেডি কনস্টেবল আছে 1282, লেডি কনস্টেবল 1282 এবং সেই সাথে টোটাল মেল হচ্ছে 8000, মানে 9282টা হচ্ছে কনস্টেবল। আর এটা অ্যাপ্রুভ হয়ে গেছে, ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে অ্যাপ্রুভ হয়ে গেছে। যেটা তোমার 2020-তে আগস্ট মাসে আসার কথা ছিল, তারপরে পুজোর পরে হওয়ার কথা ছিল, কিন্তু করোনা প্যান্ডেমিক বা ফিনান্সিয়াল ক্রাইসিসের জন্য এটা হয়ে ওঠেনি। এবং সেই সাথে দেখো আছে যে প্রপোজাল ফর ফিলিং আপ 1088 vacant post of sub-inspector UB and AB in West Bengal Police in the year 2020 in compliance with the order of the Honorable Supreme Court of India dated 02 May 2017। তো 1088 জন এসআই নিয়োগ করা হবে ইউবিএবি মিলে। তার মধ্যে এখানে লেডি কনস্টেবল আছে, দেখো যে 903টা হচ্ছে মেল এসআই আর হচ্ছে 150 হচ্ছে লেডি সাব ইন্সপেক্টর। তো টোটাল হচ্ছে 1088 জন নিয়োগ করা হবে। এবার আমরা দেখে নেবো, চলো, যে এই এসআই এর ফর্ম ফিল আপ বা কনস্টেবলের ফর্ম ফিল আপের জন্য শিক্ষাগত যোগ্যতা কী দরকার বা পিএমটি পিইটি কী দরকার এবং কীভাবে তোমরা প্রিপারেশান নেবে। দেখো, এসআই এর পোস্টের জন্য এলিজিবিলিটি হচ্ছে মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া। আর হচ্ছে কি এডুকেশন কোয়ালিফিকেশন কি, দ্য অ্যাপ্লিকেশন মাস্ট হ্যাভ এ ব্যাচেলার ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইটস ইকুইভ্যালেন্ট। এই জিনিসটা দেখো, তোমাকে গ্র্যাজুয়েশন সার্টিফিকেট ডিগ্রি হতে হবে, সেটা যে কোনো মোডে হতে পারে, সেটা রেগুলার হতে পারে, ওপেন হতে পারে, ডিস্টেন্স হতে পারে। অনেক ক্ষেত্রে যেমন থাকে না যে এআইসিটি অ্যাপ্রুভড বা হচ্ছে ইউজিসি গ্র্যান্ট না হলে হয় না, এই ক্ষেত্রে সেরকম কোনো ব্যাপার নেই, বাধ্যবাধকতা নেই, যে কোনো অ্যাপ্রুভাল ইউনিভার্সিটি থেকে হলেই হবে। আর ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা কী হচ্ছে, ল্যাঙ্গুয়েজ দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি এবেল স্পিক রিড বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, মানে বাংলা ভাষা থেকে লিখতে পড়তে জানতে হবে। কিছু হিল এরিয়া, দার্জিলিং, কালিম্পং, সেই সব ডিস্ট্রিক্টের ক্ষেত্রে ব্যতিক্রম আছে। আর তারপরে যেটা হচ্ছে, দেখো, এজ লিমিটটা কত? এজ লিমিটটা হচ্ছে যে জেনারেলের ক্ষেত্রে 20 কমে হলে চলবে না, আর 27-এর বেশি হলে চলবে না, এটা হচ্ছে জেনারেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে। আর সেই অনুযায়ী হচ্ছে এসসি এসটিরা 5 বছরের ছাড় পাবে এবং ওবিসিরা 3 বছরের ছাড় পাবে এজের ক্ষেত্রে। যারা কনস্টেবল অ্যাপ্লাই করবে সেম এই সব ক্রাইটেরিয়াগুলো একই আছে, জাস্ট এইটা শুধু এডুকেশন কোয়ালিফিকেশান যেটা ব্যাচেলার ডিগ্রি আছে সেইটা শুধু তাদের হবে মাধ্যমিক পাস করলেই কনস্টেবলের জন্য যোগ্য। এবার দেখো, ফিজিক্যাল মেজারমেন্ট কনস্টেবল এবং এসআই দুজনের জন্য সেম একই। এটা হচ্ছে 167 সেমি, অর্থাৎ 167 সেমি হাইট। এটা তোমরা একটু ভালো করে দেখে নেবে, যাদের ক্ষেত্রে দেখবে যে 167 সেমি হাইট নেই তারা কিন্তু কোনো মতেই কিন্তু চান্স পাবে না। হাইটটা খুব ভাইটাল, সেটা এসআই হোক বা তোমাদের কনস্টেবলের জবের পক্ষে হোক। চেস্টের ক্ষেত্রে একমাত্র কনসিডার হয়, চেস্টের ক্ষেত্রে মোটামুটি 1 সেমি কনসিডার হয়। এটা হচ্ছে দেখো দাও যে নর্মাল হচ্ছে 79 সেমি আর ফোলাতে হবে হচ্ছে 5 সেমি। আর হচ্ছে ওয়েট অনুযায়ী, অর্থাৎ 167 তোমার যদি থাকে, 167-র তোমার অনুপাতে হচ্ছে 56 কেজি, মানে মিনিমাম 56 কেজি ওয়েট লাগবে। তার মানে এমনটা নয় যে 56 কেজি ওজন হলেই হবে, তোমাদেরকে চারটা পরে দেখাচ্ছি। তারপরে দেখো যে গোর্খা বা রাজবংশী, গাড়োয়ালিস, তারপরে যারা আছে বা শিডিউল ট্রাইব আছে তাদের ক্ষেত্রে ওয়েট হাইটটা 160 সেমি হলেও চলবে। আর 76 সেমি তাদের ক্ষেত্রে বুক, চেস্ট আর হচ্ছে 5 সেমি ফোলাতে হবে এবং 52 কেজি ওজন। আর এটা হচ্ছে সাব ইন্সপেক্টর অফ পুলিশ আর্ম ব্রাঞ্চ, যারা এবি, তাদের ক্ষেত্রে আর্ম ব্রাঞ্চের ক্ষেত্রে কী হবে 173 সেমি, জেনারেলের ক্ষেত্রে হচ্ছে 173 সেমি। আর যারা গোর্খাস, রাজবংশী, গাড়োয়ালিস, তারপরে শিডিউল ট্রাইব, তাদের ক্ষেত্রে হচ্ছে 163 সেমি। আর এর ক্ষেত্রে চেস্ট হতে হবে 86 সেমি আর এক্সপ্যানশন করতে হবে মিনিমাম 5 সেমি। আর যাদের ছাড় আছে তাদের ক্ষেত্রে হচ্ছে 81 সেমি আর মিনিমাম এক্সপ্যানশন হচ্ছে 5 সেমি। এই ক্ষেত্রে সাব ইন্সপেক্টরের যারা আর্ম ব্রাঞ্চ তাদের ক্ষেত্রে 60 কেজি মিনিমাম ওয়েট লাগবে, আর এখানে হচ্ছে 54 কেজি। তারপরে দেখো এখানে যে এবার হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, অর্থাৎ পিইটি যেটাকে বলা হয়। পিইটিতে কি থাকবে, 800 মিটার রান থাকবে, 3 মিনিট কিন্তু টাইম থাকবে। আর কনস্টেবলের ক্ষেত্রে সেম একই, এটা হচ্ছে 1600 মিটার রান থাকবে, কিন্তু টাইম থাকবে 6.5 মিনিট। এখানে আর্মি টার্মিদের মতো কোনো ব্যাপার নেই যে আগে ঢোকার ব্যাপার আছে, এখানে জাস্ট কোয়ালিফাই করলেই হবে, মানে 6 মিনিট 30 সেকেন্ডে তুমি ঢুকতে পারলেই হবে। তেমনি এসআইয়ের ক্ষেত্রেও তাই, 800 মিটার তোমাকে 3 মিনিটে কভার করলেই তোমার হয়ে যাবে। এবারে এক্সামের ব্যাপারটা দেখো, প্রিলিমিনারি এক্সামিনেশনেও তোমাদের
200 মার্কসের থাকবে, এটা জাস্ট কোয়ালিফাইং মার্কস, এটা ফাইনালি অ্যাড হয় না। তো এইখানে তোমাদের কি থাকবে 50, মানে ভালো করে বোঝো যে এটা 100 মার্কস থাকবে জেনারেল স্টাডিজ, কিন্তু কোশ্চেন থাকবে কত 50 কোশ্চেন, 50 কোশ্চেন থাকবে, প্রত্যেকটা কোশ্চেনের জন্য মার্কস থাকবে 2 মার্কস করে, অর্থাৎ 100 নম্বরের জেনারেল স্টাডি হলো। আর 50 মার্কস থাকবে লজিক্যাল অ্যান্ড অ্যানালাইটিক্যাল রিজনিং হ্যাভিং 25 কোশ্চেন, অর্থাৎ 25টা কোশ্চেন থাকবে 2 নম্বর করে, 50 নম্বরের হচ্ছে রিজনিং। আর সে একইভাবে 25টা কোশ্চেন থাকবে তোমাদের অ্যারিথমেটিকের কোশ্চেন, মানে 50 মার্কস থাকবে। এই টোটাল হচ্ছে 200 নম্বরের প্রিলিমিনারি এক্সামিনেশন হবে। এখানে মোটামুটিভাবে লাস্ট ইয়ারে যে কাট অফটা ছিল, মোটামুটি টার্গেট রাখবে যে একজন জেনারেল ক্যান্ডিডেট হিসাবে 120 থেকে 125 টার্গেট রাখলে পরে তুমি প্রিলিমিনারি কোয়ালিফাই করে যাবে। এবারে তোমরা যারা প্রিলিমিনারি কোয়ালিফাই করছো তাদেরকে পিএমটি পিইটি অর্থাৎ হাইট ওয়েট তারপরে রান, এই জায়গাতে তোমাদেরকে কল করা হবে। এবার এইটা তোমরা যখন ক্লিয়ার করে যাবে, এইটা ক্লিয়ার করার পরে তোমাদের মেন এক্সাম হবে। এবার এই মেন এক্সামটা ভালো করে বুঝে নাও। এই মেন এক্সামের ক্ষেত্রে অনেকের প্রবলেম হয়, কারণ সবাই এমসিকিউ করতে অভ্যস্ত, কিন্তু এখানে ডেসক্রিপটিভে থাকবে, ডেসক্রিপটিভে তোমাদের লিখতে হবে। আগে দেখো বলে দিই যে 200 মার্কসের টোটাল ডেসক্রিপটিভ হবে, ডেসক্রিপটিভ কোশ্চেন। তার মধ্যে কি পেপার 1, যেটা পেপার 1-এ থাকবে তোমাদের জেনারেল স্টাডি আর হচ্ছে অ্যারিথমেটিক 100 মার্কসের, অর্থাৎ 50 মার্কস থাকবে জেনারেল স্টাডি, যেখানে তোমাদের 7খানা কোশ্চেন থাকে। সে 7খানা কোশ্চেন থেকে যে কোনো 5টা করতে হয় 10 নম্বর করে, 5 10 50, এটা হচ্ছে জেনারেল স্টাডি। আর 25 মার্কস থাকে তোমার হচ্ছে অ্যারিথমেটিক, আর হচ্ছে 50 মার্কস থাকবে অ্যারিথমেটিক এবং হচ্ছে ম্যাথামেটিক্স মিলে। তার মানে ম্যাথামেটিক্সে তোমাদের 6টা কোশ্চেন থাকে, যে কোনো 5টা করতে হয়, 5 নম্বর করে থাকে, 5 5 25। আর একইভাবে তোমাদের রিজনিং থাকে 25 নম্বরের। সেখান থেকে বেশিরভাগই তোমাদের ওই সিচুয়েশান রিয়াকশান টেস্টের মতোই বেশিরভাগ কোশ্চেন আসে, সেটা তোমাদেরকে পরবর্তীকালে ভিডিওতে আমি ডিটেলসে দেখিয়ে দেবো। আর পেপার 2, যেটা পেপার 2 ইংলিশ, এখানে 1 আওয়ার টাইম থাকে, 1 ঘন্টা টাইম থাকে। এই জায়গাতে তোমাদের রিপোর্ট লিখতে হয়, রিপোর্ট ইংলিশের ক্ষেত্রে রিপোর্ট, প্রেসি আর গ্রামার আসছে, সেটা ডিটেলসে আসছি। আর আরেকটা হচ্ছে পেপার 3-তে হচ্ছে বেঙ্গলি বা নেপালি বা হিন্দি বা উর্দু, যার যেটা সাবজেক্ট সেটা নিতে হয়, সেই ল্যাঙ্গুয়েজ পেপারে থেকে 50 মার্কসের। এবারে দেখো জেনারেল স্টাডির ভাগগুলো দেখে নাও, যে জেনারেল স্টাডিতে কি থাকে, যে কোশ্চেন উইল বি সেট টু দ্য টেস্ট জেনারেল নলেজ অফ ক্যান্ডিডেট ডিফারেন্ট স্পিয়ার্স, অর্থাৎ যে কোনো জায়গা থেকে ফিজিক্স কেমিস্ট্রি থেকে কোশ্চেন থাকে না, ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ এনভায়রনমেন্টাল স্টাডিজ থেকে অনেক কোশ্চেন থেকে, এনভায়রনমেন্টাল স্টাডিজ, তারপর হচ্ছে লাইফ সায়েন্স, তারপর জিওগ্রাফি, হিস্ট্রি আর ইন্ডিয়ান পলিটি, এই সাবজেক্টগুলো থেকেই মোটামুটি কোশ্চেন আসে। তারপরে লজিক্যাল অ্যান্ড অ্যানালিটিক্যাল রিজনিংয়ের ক্ষেত্রে কী হয়, কোশ্চেন উইল বি সেট টু টেস্ট দ্য লজিক্যাল অ্যান্ড অ্যানালিটিক্যাল এবিলিটি অফ দ্য ক্যান্ডিডেট। আর অ্যারিথমেটিক থাকে, দেখো কোশ্চেন উইল বি সেট অন দ্য বেসিস অফ সিলেবাস অফ মাধ্যমিক এক্সামিনেশন অফ দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, অর্থাৎ মাধ্যমিক পর্যন্ত যে অ্যারিথমেটিকের আছে সেইগুলোই করা হয়। পেপার 2-তে তোমাদের ইংলিশ যেটা বললাম, দেখো যে ড্রাফট রিপোর্ট অর পয়েন্ট অফ মেটেরিয়াল সাপ্লাইড, অর্থাৎ একটা রিপোর্ট রাইটিং বা মাঝে মধ্যে কখনো তোমাদের প্যারাগ্রাফও চলে আসে। তারপর যে ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি থেকে ইংলিশে করা, অর্থাৎ ইংলিশ পেপারটা যেটা থাকবে, যার যা রিজিওনাল ল্যাঙ্গুয়েজ নিয়েছো সেইখান থেকে ইংলিশে তোমাদের ট্রান্সলেট করতে হবে। আর আছে কন্ডেন্সিং হবে প্রোজ প্যাসেজ, অর্থাৎ সামারি থাকতে পারে বা পেসিস থাকতে পারে, এখনও পর্যন্ত কোনোবার সামারি আসেনি, পেসিসই বরং পড়ে। আর আছে কারেক্ট ইউজ অফ ওয়ার্ডস, কারেকশন অফ সেন্টেন্সেস, ইউজ অফ কমন ফ্রেজ, সিনোনিম, অ্যান্টোনিম, এই সমস্ত আসে। কারেক্ট ইউজ অফ বা কারেকশান অফ সেন্টেন্স এবার পড়েনি বা সাধারণত আসে না, বেশিরভাগ ক্ষেত্রে যেটা আসে দেখি ইডিয়াম ফ্রেজ আসে বা সিনোনিম, অ্যান্টোনিম আসে। তেমনি পেপার 3টা একইভাবে সেম ওই রকমভাবেই তোমাদের বাংলাতে রিপোর্ট রাইটিং লিখতে হয়, তারপরে ইংলিশ থেকে বেঙ্গলি বা হিন্দি বা যারা দিয়েছো সেটাতে তোমাদের ট্রান্সলেট করতে হবে। এটা হচ্ছে তোমাদের এক্সামের সিলেবাস গেল। তোমরা যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ, সেই সমস্ত প্রিপারেশান যেভাবে নিচ্ছ ওটা করলে পরে প্রিলিমিনারি এক্সামিনেশন কোয়ালিফাই হয়ে যাবে, সেটা নিয়ে অতটা টেনশন নেই। কিন্তু সমস্যাটা হচ্ছে তোমাদের মেন এক্সামের ক্ষেত্রে প্রবলেমটা হবে। মেন এক্সাম তোমরা যারা প্রথমবার দিচ্ছ, তোমরা শুধু এখন প্রিলির জন্য প্রিপারেশান নিলে হবে না, এখন থেকেই তোমাদের যদি হাইট ওয়েট ফিজিক্যাল মেজারমেন্ট ঠিক থাকে, তাহলে এখন থেকেই কিন্তু মেনের জন্য প্রিপারেশান নিতে হবে, না তো কিন্তু টাইমে কমপ্লিট করতে পারবে না, কারণ টাইম খুবই কম থাকে। তো সেই ক্ষেত্রে দেখো যে লাইফ সায়েন্স আমি কী কোশ্চেন করবে যারা বুঝতে পারছো না কীভাবে পড়বে, তো তাদের ক্ষেত্রে আমি জাস্ট একটা সিলেবাসের মধ্যে বলছি, শুধু এই কোশ্চেনগুলো করলে হবে না, মানে এই কোশ্চেনগুলো থেকে তুমি একটা ধারণা পাবে। যে লাইফ সায়েন্সের ক্ষেত্রে দেখো মানবদেহের প্রয়োজনে বিভিন্ন খাদ্য উপাদান এগুলো করবে, তারপরে মানবদেহে অত্যাবশ্যক খনিজ মৌল তাদের ভূমিকা, তারপরে হরমোন কী কাজ, তারপরে বিভিন্ন হরমোনের উৎস ভূমিকা, প্রাণীদেহের হরমোনগুলি সম্পর্কে লেখো, অণুজীবী কয় প্রকার, বিভিন্ন প্রকার অণুজীবী সম্পর্কে বা হচ্ছে
ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া তাদের বৈশিষ্ট্য। তারপর হচ্ছে মানবদেহের যে বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গ, মস্তিষ্ক, চোখ, কান, নাক, হৃৎপিণ্ড, বৃক্ক আছে, এইগুলো নিয়ে। হচ্ছে রক্ত কী, বিভিন্ন উপাদান গুরুত্ব আলোচনা করুন। একটা আদর্শ কোষের বিভিন্ন কোষীয় অঙ্গাণুগুলি। তারপর ডিএনএ, আরএনএ। কারেন্ট অ্যাফেয়ার্স বা তোমার ইন্ডিয়ান পলিটি থেকে সংবিধানের কোন ধারায় লকডাউন জারি করা হয়। তারপরে হচ্ছে সম্প্রতি পাস হওয়া কাশ্মীর সমস্যা 3 আর্টিকেল 370। তারপরে হচ্ছে সম্প্রতি সংসদে পাস হওয়া নাগরিকত্ব বিল। হচ্ছে কোভিড-19 কারণে বিশ্ব তথা ভারতবর্ষের অর্থনীতিতে প্রভাব। তারপরে মিসলেনিয়াস টাইপের বলতে গেলে ইউএনএ, ডব্লিউএইচও, ইউনিসেফ, ইউনেস্কো, ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ, আরবিআই, ডিআরডিও, ইসরো, এই সমস্ত যে সমস্তগুলো আছে এগুলো একটু করতে হবে। আধার কার্ড, প্যান কার্ড। পরিবেশবিদ্যা থেকে এবার ইম্পর্টেন্ট খুব, কারণ এবার আসেনি, যে গ্রিন হাউস এফেক্ট, তারপরে গ্লোবাল ওয়ার্মিং, ওজোন স্তর ধ্বংসের ক্ষতিকর প্রভাব, বিশ্ব পরিবেশ সংক্রান্ত বিভিন্ন সম্মেলন, বায়ু দূষণ, মৃত্তিকা দূষণ, অচিরাচরিত শক্তি। তারপরে এর গুরুত্ব কী, জল সংরক্ষণ, সম্পদ সংরক্ষণ, বিভিন্ন সম্পদের সংরক্ষতার প্রয়োজনীয়তা কী। ইতিহাসে থেকে হচ্ছে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা, বঙ্গভঙ্গ আন্দোলন, গান্ধীজির অবদান, সুভাষচন্দ্র আজাদ হিন্দ বাহিনী, অসহযোগ আন্দোলন। তারপর হচ্ছে পলাশির যুদ্ধ, বক্সার যুদ্ধ, এগুলো ভীষণ ইম্পর্টেন্ট রয়েছে। বিশেষ করে যেগুলো ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল, সেগুলো করলেই হবে। সংবিধানের ক্ষেত্রে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর ক্ষমতা, তারপরে ভারতীয় পার্লামেন্ট, মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য, ভারতের সংশোধনী পদ্ধতি, সুপ্রিম কোর্টের ক্ষমতা, তারপর নাগরিকত্ব হওয়ার শর্তাবলী কী কী, তারপরে যে ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য, প্রস্তাবনা। ভূগোল থেকে বললে, ভূগোল থেকে দেখো পশ্চিমবঙ্গের জিওগ্রাফি খুবই ইম্পর্টেন্ট। পশ্চিমবঙ্গের ভূগোলটা ভালো করে করতে হবে, কারণ বারবার এখান থেকেই কোশ্চেন আসেই। সেই সাথে ভারতের ভূপ্রকৃতি, খনিজ সম্পদ, নদ নদী, কৃষিকাজ, শিল্প, যে যে পয়েন্টগুলো বলছে ওই পয়েন্টগুলো করলেই হবে। ওই পয়েন্ট থেকেই হুবহু কোশ্চেন আসে ভূগোল থেকে। চা পাট, লৌহ ইস্পাত শিল্প, জনবন্টনের তারতম্যকরণ, শিলা গল্পকার কী কী, ভূমিকম্পের কারণ ফলাফল। ভৌত বিজ্ঞান থেকে সাধারণত কোশ্চেন আসে না, তাই এই পার্টটা বাদ। অঙ্ক, ম্যাথামেটিক্সের ক্ষেত্রে লাভ, ক্ষতি আর শতকরা, এইখান থেকেই 50%-এর বেশি কোশ্চেন চলে আসে। সময়, দূরত্ব, সরল সুদ কষা, চক্রবৃদ্ধি, মিশ্রণ, এইগুলো করলেই হবে। প্রতিবেদন, চাইল্ড লেবার, অ্যান্টি ডাউরি, ওয়াটার স্ক্যারসিটি, ওয়াটার বা এয়ার, সাউন্ড পলিউশন, গ্রিন হাউস এফেক্ট। তারপর হচ্ছে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, ইম্প্যাক্ট অফ মোবাইল, ইন্টারনেট বা সোশ্যাল সাইট, এফেক্ট অফ অ্যাডভার্টাইজমেন্ট, পোলিও ক্যাম্পাস, কমিউনাল হারমোনি। তারপর হচ্ছে মেমোরেবল ডে, রোল অফ পুলিশ ইন সোসাইটি। এই সমস্ত রাইটিংগুলো মোটামুটি করলেই তোমাদের জেনারেল স্টাডি বা রিপোর্ট রাইটিং এখানে পড়ার সম্ভাবনা রয়েছে। এই যে নতুন এসআইয়ের প্রিপারেশনের জন্য পরীক্ষা প্রস্তুতির হোয়াটসঅ্যাপ প্রিমিয়াম গ্রুপ এবং গুগল ম্যাটের মাধ্যমে তোমাদের অনলাইনে ক্লাস করানো হয়। তোমরা যদি কেউ ইচ্ছুক থাকো তাহলে এই নম্বরে কন্ট্যাক্ট করতে পারো। সেখানে তোমরা এই সমস্ত নোটস এবং ডেলি ক্লাস, অনলাইন ক্লাসের আপডেট পেয়ে যাবে। সেখানে নিয়মিত তোমাদের মক টেস্টের ব্যবস্থা করা হয়, তো সেখানে সমস্ত কিছু ফেসিলিটিস তোমরা পেয়ে যাবে।